কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় নিউট্রিটিক্স নেটওয়ার্ক কিশোর কিশোরী এবং তরুণদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নারী সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই সাথে একাত্মতা পোষণ করছে নিউট্রিটিক্স নেটওয়ার্ক। নিউট্রিটিক্স নেটওয়ার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে কিশোর এবং তরুণদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতন করে তোলা এবং কিশোর কিশোরীদের মাঝে খাদ্যের সমতা বজায় রাখা। এতে করে যেন তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করে তুলতে পারে। কারণ আমাদের আশেপাশের অনেক পরিবারগুলোতেই দেখা যায় সেখানে খাদ্য নিয়ে কিশোর কিশোরীদের মাঝে বেশ কিছু বৈষম্য। এতে করে কিন্তু পুষ্টির ঘাটতিটা খুব লক্ষ্য করা যাচ্ছে। তো খাদ্যের এই বৈষম্যতা দূরীকরণের জন্যই মূলত কাজ করে যাচ্ছে নিউট্রিটিক্স নেটওয়ার্ক। আজকের সিরাকের আয়োজিত এই টক শোর আলোচিত বিষয় হচ্ছে empowering communities, how nutrition policy impacts adults and lives. আজকে আমাদের এই টক শোতে আমাদের সাথে যুক্ত আছে সিরাত বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকত স্যার এবং আমাদের সাথে আরো যুক্ত আছে ডক্টর এমডি সাইফুল ইসলাম স্যার, প্রোগ্রাম ম্যানেজার, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস থেকে, এবং তাসনিয়া আহমেদ আপা, নিউট্রিশন ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, সিরাত বাংলাদেশ থেকে। এবং আমাদের সাথে আরো একজন অ্যাডোলসেন্ট স্বেচ্ছাসেবী যুক্ত আছে রবিউল হাসান, উত্তরবাড্ডা থেকে। সকলকে জানাচ্ছি আবারও স্বাগত এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছে তাদের জন্য রইল শুভকামনা। আশা করছি আমাদের এই আয়োজিত টক শো থেকে আপনারা বেশ উপকৃত হবেন। তো আর দেরি না করে আমি প্রথমেই চলে যাচ্ছি সিরাত বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকত স্যারের কাছে। স্যার যদি আমাদের এই টক শোর আলোচ্য বিষয় এবং কিশোর কিশোরীদের পুষ্টি সমতা নিয়ে কিছু বলতেন। ধন্যবাদ কথা, এবং একই সাথে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত যে আপনারা সবাই এই সন্ধ্যার পরে এই অবসর সময়টাতে আসলে নিজেদের সময় ব্যয় করে কিশোর কিশোরীদের স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কথা বলছেন, এবং এটি এমন একটি সময়ে যখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকটা মাসে যে ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। শুনতে পাচ্ছেন আমাকে? কথা টেকনিক্যাল টিম একটু কি চেক করবেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি যদিও। হ্যালো স্যার, ওনাকে স্যার শুনতে পাচ্ছেন, উনি স্যারকে শুনতে পাচ্ছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এখনো শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছে কিনা জানি না। আমরা শুনতে পাচ্ছি। সাইফুল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোথায় আমার এখানে? আচ্ছা সাইফুল ভাই, আপনি কি একটু বের হয়ে আবার জয়েন করবেন? আপনি বলেন, উনি শুনবেন না তো। সাইফুল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হয় উনি কারোরটা শুনতে পাচ্ছেন না। ফোন দিয়ে দিতে হবে। আমি রিজয়েন করছি। একটু রিজয়েন করেন, হ্যাঁ, আমার মনে হয় যে সেটা ভালো হবে। জি, ইন দ্য মিন টাইম আমি আসলে যেটা বলছিলাম যে আমরা সবাই বিশেষ করে এই সময়ে একটা বাংলাদেশের বিগত কয়েক মাসে স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে মানে কথা বলার বিষয়গুলি কখনোই হচ্ছে যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা দেখতেই পাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা বাংলাদেশে এই মুহূর্তে কিশোর কিশোরীদের সবচেয়ে বেশি যে সমস্যাগুলি হচ্ছে তার মধ্যে পুষ্টিগত বিষয়ে আমার মনে হয় অনীহা, যেমন খাদ্যে অনীহা, খাদ্যাভ্যাসে বা যে পুষ্টিকর খাদ্যাভ্যাসে যে অনীহাটা, এটা তাদের জীবনযাত্রা এবং তাদের প্রত্যেকটা বিষয়ে ইম্প্যাক্ট করছে। আরেকটি বিষয় হলো যে আমরা যদি দেখি যে তাদের মধ্যে জাঙ্ক ফুড বা বিভিন্ন ধরনের মানে অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝুঁকে পড়া, এই বিষয়টি কিন্তু অনেক বেশি বেড়েছে। আমরা যেমন চারপাশে অনেক ফুড কোর্ট দেখতে পাই, অনেক ধরনের ফুড কার্ট এবং কোর্ট দুইটাই দেখতে পাই, ইংরেজিতে যেভাবেই বলি আমরা, খাবারের দোকান দেখতে পাই রাস্তায়। সেখানে দেখা যাচ্ছে যে খোলামেলা খোলা জায়গায় হচ্ছে পিঠা বানানো হচ্ছে, অথবা কোনো জায়গায় হচ্ছে ভাজা পোড়া করা হচ্ছে, এখানে ধুলাবালি উঠছে, অথচ তাদের মধ্যে কিন্তু সেই নিরাপদ মানে খাদ্য
যে খাবারগুলি তারা বাইরে প্রতিনিয়ত বিশেষ করে ক্ষুধা পেলে যে খাবারটি খাচ্ছে, আমার মনে হয় সাইফুল ভাই যখন বললেন উনি ওনার কথার মধ্যে, উনি পুষ্টিবিদ মানুষ, ওনার কথার মধ্যে অনেকটা আসবে। আমরা যদি অনেকগুলো বিষয় চিন্তা করি যে পলিসি থেকে, আর আমরা যারা নীতি নির্ধারণের বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলি, আমরা আসলে কি করতে পারি, যে আসলে কি শুধুমাত্র সচেতনতা দিয়েই কি সম্ভব, নাকি আমাদের আরো কিছু করা যেতে পারে? তো বাকি বক্তারা বলার সাথে সাথে আমার কাছে মনে হয় যে একটি বিষয় আমি শুধু হাইলাইট করতে চাই, যে আমাদের খাদ্যের পুষ্টিগুণ নিয়ে বাংলাদেশের এখনো বলছি যে আমাদের আসলে খুব বেশি আমরা পলিসিগত ভাবে আমরা খুব বেশি চাপ দিতে পারি না। আপনি যদি খাবারের প্যাকেট গুলির দিকে তাকান, প্যাকেটজাত খাবারের মধ্যে পুষ্টিগুণ কি আছে সেটি অনেক সময় পরিষ্কার ভাবে লিখে না। তো যার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এখানে চিনির পরিমাণ কতটুকু আছে, ময়দা কতটুকু আছে। লিখে দেয় যে ঠিক আছে এখানে উপাদানের মধ্যে আছে ময়দা, তেল, ইস্ট, এটা সেটা অনেক কিছু লিখে, কিন্তু এটা কোনটার পরিমাণ যে কি, কত পার্সেন্ট, এটা অনেক বেশিরভাগ খাবারের প্যাকেটের মধ্যে এগুলো থাকে না। একইভাবে আমার কাছে মনে হয় যে আমাদের সচেতনতা যেরকম নাই, এই ধরনের খাদ্য দ্রব্যগুলোকে মানুষের কাছে নিয়ে যাবার আগে তাদের এটার মধ্যে ফ্যাট কতটুকু, এটার মধ্যে হচ্ছে আপনার সুগার কতটুকু আছে, এই বিষয়গুলি যদি মানে আইন বা নীতি দিয়ে আমরা একটু স্পেসিফাই করাইতে পারি, বা যদি আইন নীতিতে যেটা আছে এখন পর্যন্ত সেটিকে বাস্তবায়নে আমরা একটু চাপ দিতে পারি, আমার মনে হয় এটা খুব জরুরি। আর একই সাথে তখন গিয়ে সচেতনতা কাজে আসবে, ঠিক আছে? প্যাকেটে যে বলা আছে সেটা পড়ে নিই, এখন না পড়লে মানে না পড়াটা তখন অন্য কথা। তো আমার তো আগে প্যাকেটে থাকতে হবে, তারপরে সেই বিষয়ের মধ্যে জনগণকে সচেতন বা কিশোর কিশোরীদের বুঝাতে হবে, ঠিক আছে? আর আমি কথাটা শেষ করবো একটা বিষয় বলে, যে আমার ধারণা একই জায়গায়, যে আমরা যদি অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী বা তরুণ সমাজকে আমরা সুস্থ না দেখি, হ্যাঁ সাইফুল ভাই শুনতে পাচ্ছেন, তো সুস্থ আমরা না দেখি, তাহলে আগামী যে পপুলেশন ডিভিডেন্ড, যেটাকে জনমিতির লভ্যাংশ বলে, এটি আমরা কখনোই অর্জন করতে পারবো না। একই অপুষ্ট জেনারেশন আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি, যে কম ওজনের মানুষ, আমরা দেখাচ্ছি যে হয়তো তার বয়স 25, কিন্তু তার ওজন বা তার মানে হাইট অনুসারে তার ওজন অনেক কম। এমনও পাওয়া গেছে যে 50 কেজিও হচ্ছে না, তো স্ট্রাগল করছে। এটা কি কারণ? শুধুমাত্র কি খাচ্ছে না বলেই হচ্ছে না, নাকি না খাদ্যের সাথে খাদ্যের মান, গুণ, এই বিষয়গুলি তার ডায়েট মেনটেন ঠিক মতো হচ্ছে না? এই প্রত্যেকটা জিনিসকে আমার কাছে মনে হয় যে আমরা শুধুমাত্র মানে ডায়েট মেনটেন, যে শরীরকে আমি স্লিম করার জন্য করবো তা না, আমি সুস্থ থাকার জন্যই ডায়েট মেনটেন করার প্রয়োজন। এইটি আমার মনে হয় কিশোর কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি প্রচারণা দরকার। তারা যেন ফিল না করে যে না আমি মোটা হয়ে যাচ্ছি, চিকন হয়ে যাচ্ছে, সেটা তা না, সুস্থ থাকাটা বড় কথা। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এমন কথা আপনি হয়তো বাকি অতিথি যারা আছেন তাদের কাছ থেকে আরো চমৎকার কথা শুনবেন। আমাদের সাথে একজন অ্যাডোলেসেন্ট বন্ধু আছেন, তার কাছ থেকেও আমরা অনেক তার ধারণাগুলো শুনবো, যে তারা আসলে কিভাবে দেখে ব্যাপারগুলিকে। সাইফুল ভাই খুব ভালো বলবেন আমি জানি, এবং আমি লিড নিচ্ছি আপনাদের স্পিকারদের হাতে ছেড়ে। আশা করছি যে চমৎকার একটি শো হবে, আমি লাইভে দেখবো। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমি চলে যাব সাইফুল স্যারের কাছে। সাইফুল স্যার, আপনার কাছে আমার প্রথম কোশ্চেনটি থাকবে, শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পুষ্টি নীতি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো কি এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত কোন দিকগুলোতে? এই ব্যাপারে আপনার কি মতামত? স্যার আপনি একটু আনমিউট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শুনতে পাচ্ছেন তো এখন? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। জি, আমি শুরুতে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। শুরুতে আমি সিরাজ বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই যে এমন চমৎকার একটি আয়োজনে আপনারা আমাকে আসলে ডেকেছেন। আমি অবশ্যই সম্মানিত বোধ করছি এবং আনন্দিত। এর আগেও সিরাজ বাংলাদেশের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং আমার অভিজ্ঞতা বলে যে আপনাদের যে কোনো আয়োজনগুলো এত প্রাণবন্ত হয় যে আমাদের সাথে যারা থাকে, বিশেষ করে অ্যাডোলেসেন্ট গ্রুপ অফ পিপল যারা থাকে, তারা যে উপকৃত হচ্ছে বা তারা যে এই প্রোগ্রামটিকে খুব আনন্দের সাথে নিচ্ছে এবং এ থেকে যে কোর মেসেজটা তাদের জীবনে নিয়ে যাচ্ছে,
এটাই আসলে এই প্রোগ্রামের প্রাপ্তি। তো এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমাকে যেটি প্রশ্ন করেছেন যে শহর এবং গ্রামের পুষ্টি নীতি বাস্তবায়নে আসলে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি। তো জাতীয় পুষ্টি সেবা একজন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমি কাজ করতে গিয়ে আসলে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি, এবং আপনারা হয়তো জানেন যে আমাদের জাতীয় পুষ্টি নীতি বা NPAN-2 যেটা বর্তমানে সক্রিয় আছে, তো এই NPAN-2তেও কিন্তু হচ্ছে যে বেশ কিছু বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করা হয়েছে এবং এগুলোর উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। মূলত শহরাঞ্চল এবং গ্রামীণ জনগোষ্ঠী এদের দু গ্রুপের পুষ্টির চাহিদা ভিন্ন রকম। তাদের পুষ্টির ক্ষেত্রে যে ধরনের ঘাটতিগুলো হয় সেগুলো ভিন্ন রকম, তাদের পুষ্টি সংক্রান্ত জ্ঞান সেটা ভিন্ন রকম, তাদের জীবনযাত্রার পদ্ধতি ভিন্ন রকম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে কিশোর কিশোরী যারা আছে তাদের মধ্যে যে সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন, যে সময়ে যে সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন, সেটা দু গ্রুপের মধ্যে বিস্তর ফারাক আমরা দেখতে পাই। তাহলে দেখা যাচ্ছে যে শুরুতেই আমরা যেটাকে প্রাধান্য দিব সেটা হচ্ছে যে জ্ঞান বা অভিজ্ঞতা। পুষ্টি সংক্রান্ত জ্ঞান এবং অভিজ্ঞতার ক্ষেত্রে আসলে দু গ্রুপের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা যখন কম্পারেটিভ অ্যানালাইসিস করি তখন দেখতে পাই যে আসলে শহরাঞ্চলে কিশোর কিশোরীরা অনেক বেশি সচেতন বা অনেক বেশি জানে, অনেক কিছুতে তাদের কাছ থেকে আমরা খুব সহজেই তথ্য পেতে পারি যেটা কাঙ্ক্ষিত। কিন্তু গ্রাম অঞ্চলে, বিশেষ করে দূরতম অঞ্চল যেগুলো আছে, বিশেষ করে হাওড় অঞ্চল, চরাঞ্চল, পাহাড়, এই সমস্ত দুর্গম এরিয়াতে যারা বসবাস করে তাদের মধ্যে পুষ্টি সংক্রান্ত জ্ঞানের ক্ষেত্রে বেশ তারতম্য দেখা যায়। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন রকমের উদ্যোগের ফলে প্রতিটা উপজেলাতেই কিন্তু হচ্ছে যে পুষ্টি সংক্রান্ত কার্যক্রমগুলো একটা নির্দিষ্ট ইন্টারভেলে আমরা পালন করে থাকি। তারপর দেখা যায় যে একটা অংশ সবসময় হচ্ছে যে অন্ধকারে থেকে যায়। তাহলে এই অংশটাকে হচ্ছে যে মূল স্রোতধারার সাথে মিলিত করা বা তাদের জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে যে প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করা, এটা সময় মতো সরবরাহ করা হয় না অনেকগুলো কারণে। প্রথম কারণ যেটা হচ্ছে যে বিদ্যমান যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জায়গায় ডেলিভার করা সম্ভব হয় না। এর একটি বড় উদাহরণ আমি আপনাকে দিতে পারি যে আমরা জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন যখন আমরা পালন করেছি, আমরা তখন হচ্ছে যে হার্ড টু রিচ এরিয়াগুলোর জন্য বা যে দুর্গম অঞ্চলগুলোর জন্য আমাদের সরজমিনে কিছু হচ্ছে যে তদারকি কাজ আমরা করে থাকি। তাতে দেখা গেল যে কিছু কিছু জায়গায় মায়েরা জানেই না যে হচ্ছে যে তাদের আজকে ভিটামিন A+ ক্যাম্পেইন হচ্ছে। বিশেষ করে বান্দরবনের আলীকদমে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে ওই মা জানেনই না যে আজকে ভিটামিন A+ ক্যাম্পেইন হচ্ছে, অথচ ওনার ঘরে 4টা বাচ্চা আছে। তাহলে এই জ্ঞানটাকে সঠিক সময়ে সবার মাঝে সফলভাবে বিতরণ করার একটা চ্যালেঞ্জ আমাদের সবসময় থেকে যাচ্ছে। আর শহর এবং গ্রামের যে জিওগ্রাফি, এর মধ্যে রয়েছে হচ্ছে আরেকটি চ্যালেঞ্জ। আপনারা জেনে থাকবেন যে গ্রামাঞ্চলে বিশেষ করে নদী বেষ্টিত অঞ্চলগুলোতে বা লো লাইং যেসব অঞ্চলগুলো আছে সেসব জায়গায় আপনার যে কোনো পুষ্টি কার্যক্রম বা ইন্টারভেনশন পালন করাটা সবসময় একটা চ্যালেঞ্জের বিষয়। আর এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা সবসময় মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে যে পুষ্টি সংক্রান্ত যে মেসেজ আমরা দিলাম সেটা তারা গ্রহণ করলো, কিন্তু পুষ্টি উপাদানগুলো তারা কি সঠিক সময়ে পাচ্ছে কিনা। যেমন গ্রামাঞ্চলে পুষ্টি উপাদান ওরা যাই খাচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ নিউট্রিশাস, কিন্তু সেই খাবারটা পরিমাণে কম বা অপ্রতুল বা অর্থনৈতিকভাবে তাদের পশ্চাৎপদতার কারণে তারা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে সেই পুষ্টিকর খাবারটা খেতে পারছে না। এখানে সমস্যাটা হচ্ছে পর্যাপ্ততার। আর শহরাঞ্চলে হচ্ছে যে যেহেতু এখানে ইকোনমিক টার্নওভার বেশি, এখানে পর্যাপ্ততা থাকলেও যে খাবারটা তারা খাচ্ছে সেটা সঠিক পুষ্টি উপাদানের খাবার নয়।
বেশিরভাগ সময় আমরা যেটা দেখতে পাই যে যে খাবারগুলো হচ্ছে যে আমাদের শহর অঞ্চলের ছেলে মেয়েরা বেশি পছন্দ করছে, বেশি খেতে চাইছে, সে খাবারগুলোতে আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, তাদেরকে খর্বাকৃতি বা কম ওজন থেকে রক্ষা করার জন্য যে সমস্ত খাদ্য উপাদানগুলোর কথা আমরা সবসময় বলে থাকি, জোর দিয়ে থাকি, এই উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যেমন জ্ঞানের দিক থেকে হচ্ছে যে আমরা শহর এবং গ্রামের মধ্যে একটা বিশাল তারতম্য লক্ষ্য করি, ঠিক তেমনি ভাবে হচ্ছে আমরা তাদের পর্যাপ্ত পুষ্টি উপাদানের প্রাপ্যতা অথবা পুষ্টি উপাদানগুলো হচ্ছে যে সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আর খুব ইন্টারেস্টিং হলেও একটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যে সমস্ত বাচ্চারা আছে তারা কিন্তু শহর অঞ্চলের বাচ্চাদের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভিটির কারণে তাদের হচ্ছে যে কোনো খাবারের প্রতি আগ্রহটা খুব বেশি। আর এই খাবারটা যখন হচ্ছে যে তারা গ্রহণ করে, এটাতে যে হাইজিনের বিষয়টা সবসময় সঠিক থাকে না। এই চ্যালেঞ্জটা আপনার হচ্ছে যে শহর এবং গ্রামে দুক্ষেত্রেই আছে, কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা আসলে গ্রাম অঞ্চলে এটা মোকাবেলা করতে হয়। আপনি মাঝে মাঝেই দেখবেন যে যারা বিশেষ করে যে ডক্টররা গ্রাম অঞ্চলে সার্ভিস দিয়ে থাকেন, তারা মাঝে মাঝেই রিপোর্ট করেন যে কিছু কিছু জায়গায় ডায়রিয়ার আউটব্রেক হচ্ছে। যখন একটা এলাকায় ব্যাপক হারে ডায়রিয়ার আউটব্রেক হয়, তখন ওই এলাকার বেশিরভাগ বাচ্চাদের পুষ্টির যে প্রাপ্যতা সেটা একটা সময়ের জন্য স্থগিত হয়ে পড়ে, এবং এই ডায়রিয়া ফলে তার যে ক্ষতিটা হচ্ছে এটা থেকে তাকে ফিরিয়ে আনতে বা তাকে হচ্ছে যে পুনরায় তার আমরা যেটাকে একটা রোগ থেকে ফিরে আসার পরে তার যে ক্যাচ আপ ফিডিং এর যে ব্যবস্থা করা, তাকে পুনরায় আগের লক্ষ্যমাত্রায় ওজন এবং উচ্চতা অর্জনে সহায়তা করা, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে দেখা যাচ্ছে গ্রাম এবং শহরে আসলে পুষ্টি সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে আমাদের নীতিগতভাবেই হচ্ছে যে আমাদেরকে দুটো ভিন্ন নীতি নিয়ে আগাতে হচ্ছে, এবং দুই গ্রুপের জন্য আমাদের এন-প্যান 2 তে হচ্ছে যে আলাদা আলাদা কর্ম পরিকল্পনা আছে। আর খুব বড় চ্যালেঞ্জ যেটা শহরাঞ্চলে আমরা মোকাবেলা করে থাকি সেটা হচ্ছে যে মায়েদের পুষ্টি এবং মায়ের পুষ্টির ঘাটতির কারণে দেখা যাচ্ছে যে সন্তানের পুষ্টির ঘাটতি হচ্ছে। আর যেহেতু বেশিরভাগই এখানে কর্মজীবী মা, তারা তাদের সন্তানকে সঠিক সময়ে খাবার পরিবেশন করা বা সেই খাবারটার পর্যাপ্ত পুষ্টিগুণ রক্ষা করা, এটা তাদের পক্ষে বেশিরভাগ সময় সম্ভব হয় না। তো সামগ্রিক বিবেচনায় বলতে গেলে আমাদের হচ্ছে যে গ্রাম এবং শহরের পুষ্টি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো সম্পূর্ণরূপে ভিন্ন রকম, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে আমাদেরকে যে কার্যাবলী করা প্রয়োজন বা যে দিকগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি, যেটা আপনার প্রশ্নের একটা অংশ ছিল, যে আমাদেরকে মূলত সবার আগে প্রাধান্য দিতে হবে হচ্ছে যে পুষ্টি সংক্রান্ত জ্ঞান সবার মাঝে সমহারে বিতরণ করতে পারা। আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচিতে এখন পুষ্টির বিষয়ে খুব গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এখন দেখা যায় যে শহরের বাচ্চারা তাদের বাবা মাদেরকে উদ্বুদ্ধ করছে ছাদ বাগান অথবা বারান্দায় বাগান করার জন্য, অন্তত কিছু পুষ্টিকর খাবার যাতে তারা নিজেরা তৈরি করতে পারে, উৎপাদন করতে পারে। আর একই সাথে দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলেও হচ্ছে যে এখন স্কুলগুলোতে বা স্কুলের আঙিনায় সবজি চাষ এটা একটা খুব সাধারণ ব্যাপার হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এই মেসেজটাকে ক্যারি করার একটা বড় আউটকাম আপনারা বলতে পারেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের যেটা প্রদান করতে হবে হচ্ছে যে যেটা এন-প্যান 2 তেও বলা হয়েছে বা আমরা এখনো ফেস করছি, সেটা হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এখন আমাদের দেশে আমি বলবো যে আমরা যেরকম ডেঙ্গুকে নিয়ে সচেতন হই বা ডেঙ্গুকে চিকুনগুনিয়াকে নিয়ে যেভাবে ভয় পাই, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে নিয়েও আমাদের আসলে এইভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট উদ্বেগজনক কারণ আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যখন মায়ের মাঝে থাকে, এর খুব খারাপ প্রভাব কিন্তু হচ্ছে যে সন্তানের উপরে পড়ে। একজন কিশোরী তো এক পর্যায়ে মা হয়,
এখন কিশোরী অবস্থায় যখন সে হচ্ছে যে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে ক্যারি আউট করতে থাকে, এর লং টাইম সিকুয়েলি হচ্ছে যে তার একটা সন্তান হবে যার জন্মগত কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয়। আপনারা জানেন যে ফলেট ডেফিসিয়েন্সি বা আপনার ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি, এগুলোর কারণে হচ্ছে যে সন্তানদের জন্মগত বেশ কিছু ত্রুটি হয়। সেটা কার্ডিয়াক বা হার্টের সমস্যা থেকে শুরু করে তার স্পাইনাল কর্ডের সমস্যা থেকে শুরু করে এই স্পেকট্রামটা অনেক বিশাল। এগুলো হচ্ছে যেগুলো ভিজিবল, আর যেগুলো আমরা দেখতে পাই না যেমন কিন্তু অনুভব করতে পারে, যেমন অটিজম, যেমন ডেভেলপমেন্টাল ডিলে, এই বিষয়গুলো কিন্তু এখন খুব কনসার্নিং ইস্যু হয়ে গেছে। আপনার সন্তান বড় হচ্ছে কিন্তু সে রাষ্ট্রের জন্য উৎপাদনক্ষম হচ্ছে না, সে রাষ্ট্রের জন্য কোনো অ্যাসেট হিসেবে তৈরি হচ্ছে না। এই জিনিসটাকে মিটিগেট করার জন্য সরকার খুবই বদ্ধপরিকর, এবং আমরা এখন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে চাই। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে মিট আপ করার জন্য, বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটাকে মিট আপ করার জন্য আমাদের এক্সটেন্সিভ কর্ম পরিকল্পনা রয়েছে। এবং হয়তো কিছুদিনের মাঝেই আপনারা জানতে পারবেন যে বা জাতীয় ভিত্তিতে প্রোগ্রাম আয়োজন করা হবে যাতে গর্ভবতী মা এদের সবাইকে হচ্ছে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে মুক্তি দেয়া যায়। আর এছাড়াও আমাদের কিছু বিষয়কে আমরা সিস্টেমেটিক ওয়েতে আমাদের চলে আসে, সেটা হচ্ছে যে এনার্জি প্রডিউসিং যে সমস্ত খাবার, আমরা যেহেতু এখনো উন্নত রাষ্ট্রের কাতারে যেতে পারিনি, আমাদের এনার্জি প্রডিউসিং খাবারের পরিমাণ কিন্তু খাদ্য তালিকায় খুব কম থাকে, যে কারণে লিপিড বেসড কিছু খাবার আমাদেরকে হচ্ছে যে বা সাপ্লিমেন্ট আমাদের হচ্ছে যে কর্ম পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় যখন আপনি দেখবেন যে কোথাও কোনো বন্যা হলো অথবা কোথাও হচ্ছে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, ওই জায়গায় কিন্তু বাচ্চাদের যে একটা এনার্জি প্রডিউসিং নিউট্রিয়েন্ট গুলোর একটা ঘাটতি যে হয় 1 থেকে 2 মাস, এটা কিন্তু পরবর্তীতে আর সহজে মিট আপ হয় না, বা এর কারণে সে যে ওজন, উচ্চতা এবং মানসিক বিকাশে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা পরবর্তী সময়ে আর সহজে মিট আপ করা যায় না। সে কারণে আমাদের এখন যে আমরা ইতোমধ্যে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমরা হচ্ছে যে এই ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত পৌঁছেছি যে কোনো দুর্যোগ আক্রান্ত জায়গায় যারা এফেক্টেড গ্রুপ অফ পিপল আছে তাদেরকে এই এনার্জি প্রডিউসিং নিউট্রিশনটা সাথে সাথে যাতে সাপ্লিমেন্টটা দেওয়া যায়, লিপিড বেস সাপ্লিমেন্টেশন, সেটা হচ্ছে যে আমরা খুব কনসার্নে নিয়েছি। এবং একই সাথে যেটা আমাদের মনে রাখতে হবে যে এই এলাকাগুলোতে যখন হচ্ছে দুর্যোগ আক্রান্ত হয় তখন কিন্তু হচ্ছে যে টেম্পোরারি মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারে না। তো যখন বুকের দুধ খাওয়াতে পারে না, একজন মা সে জানে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর উপকারিতা কতটুকু, কিন্তু ওই সময়টায় সে হয়তো বা খাওয়াতে পারছে না, বা কোনো কারণে সেটা পিছিয়ে গেল, বা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা মা হারা হয়। তাদেরকে তখন হচ্ছে যে আমরা যেটাকে কৌটার দুধ বলে থাকি, এই কৌটার দুধগুলো হচ্ছে যে খুব বেশি মাত্রায় তখন হচ্ছে যে প্রচারণা লাভ করে, এবং এগুলো বেশি মাত্রায় বিতরণও করতে দেখি আমরা কিছু কিছু উদ্ধারকারী দলকে বা ত্রাণ বিতরণকারী দলকে। এই জায়গা থেকে বের হয়ে এসে নিউট্রিশন বেসড খাবার যাতে হচ্ছে যে দেয়া যায় সেই সব বাচ্চাদেরকে এবং কিশোর কিশোরীদেরকে, একই সাথে গর্ভবতী মায়েদেরকে, এই বিষয়টাও আমরা এখন অ্যাড্রেস করছি, এবং এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছি। তো আমার এই ছিল আমার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা রবিউল হাসান, আপনি যেহেতু একজন ভলান্টিয়ার, কমিউনিটিতে কাজ করার সময় আপনাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, তো আপনার কাছে আমি জানতে চাইবো শহর ও গ্রামের কিশোরদের জন্য কোন ধরনের পুষ্টি সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপুকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
তো আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আমার একটা উদাহরণ দিয়ে বলতে চাই। যখন হচ্ছে আমরা ঈদের ছুটিতে আমরা যখন গ্রামে বেড়াতে যাই, তো তখন আমরা হচ্ছে দেখি আমাদের যে গ্রামে যারা আমাদের কাজিনরা থাকে, ভাই ব্রাদার যারা থাকে, হ্যালো, তারা হচ্ছে যে আমি কিন্তু আবার শুনতে পাচ্ছি না। আচ্ছা, তারা হচ্ছে যে খাবার খাচ্ছে, মানে তারা হচ্ছে আমাদের থেকেও বেশি খাবার খাচ্ছে। আমরা যেখানে হচ্ছে যতটুকু পরিমাণে খাবার খাই আমাদের থেকে 2 গুণ বেশি খাবার তারা হচ্ছে খাচ্ছে। কিন্তু হচ্ছে যেটা যে তাদের হচ্ছে কোন খাবারের বেশি পুষ্টিকর খাবারগুলো কোনগুলো, কোন খাবার খেলে তাদের শরীরের জন্য ভালো, তো এই সম্পর্কে হচ্ছে ধারণাটা খুবই কম দেখা যাচ্ছে। তো এর কারণে হচ্ছে দেখা যায় যে তারা হচ্ছে খাবার খাচ্ছে কিন্তু হচ্ছে তারা হচ্ছে তাদের শরীরে হচ্ছে শারীরিক বৃদ্ধিটা হচ্ছে ভালোভাবে হচ্ছে না। আবার আরেকভাবে আমরা দেখতে পারি যে গ্রামে আমাদের যারা হচ্ছে বসবাস করে তারা হচ্ছে নিজেদের জমিতে চাষ করে এবং হচ্ছে সেই জমির চাষের যে ফসলগুলো হয় সেগুলো হচ্ছে তারা বাজারে বিক্রি করে তাদের হচ্ছে জীবন ধারণ করে। তো তখন দেখা যায় যে যে তারা নিজেদের জন্য যে খাবারগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে খুবই কম মাত্রায় রেখে তারা হচ্ছে বাকিগুলো বিক্রি করে দেয়। বিক্রি করে হচ্ছে নিজেরা যেসব খাবার পুষ্টি বেশি সেগুলো কিন্তু নিজেরাই তৈরি করছে কিন্তু হচ্ছে নিজেরা খেতে পারছে না তাদের পরিবার চালানোর জন্য। তো এর ফলে দেখা যায় যে গ্রামের হচ্ছে যারা থাকে তাদের হচ্ছে রক্ত স্বল্পতা এবং হচ্ছে শারীরিক যে বৃদ্ধিগুলো থাকে সেগুলো হচ্ছে খুবই কম। এই সমস্যাগুলো আর কি বেশি দেখা যায়। তো শহরের দিকের কথা যদি বলতে চাই যে আমাদের শহরে যারা হচ্ছে আমরা বসবাস করি যে আমরা কিশোররা, তো আমরা দেখা যায় যে ঘরের খাবারের থেকে আমরা হচ্ছে বাইরের খাবার বেশি খেতে পছন্দ করি। যেমন হচ্ছে সিঙ্গারা, সমোসা, তারপর হচ্ছে নুডলস, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে ভাজা পোড়া যেসব খাবারগুলো যেগুলোতে তেল বেশি থাকে। তো এগুলো তো অতিরিক্ত তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, কিন্তু আমরা প্রতিনিয়তই সেগুলোকেই বেশি খাচ্ছি। তো যার ফলে আমাদের শরীরে যতটুকু পুষ্টি প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের শরীরে হচ্ছে পাচ্ছে না। যার জন্য হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের হচ্ছে শারীরিক যে বৃদ্ধিটা সেগুলো হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে না। এর ফলে দেখা যায় যে মানে বেশিরভাগ সময় হচ্ছে যখন হচ্ছে বেশি আহ, রোগের যে সময়গুলো রয়েছে সেগুলো দেখা যায় তখন হচ্ছে দেখা যায় যে কিশোর কিশোরীরা হচ্ছে বেশি আক্রান্ত হচ্ছে, যে এইগুলো হচ্ছে শরীরে পুষ্টি না থাকার কারণে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত সুষম খাদ্য যেটা, যে সম্পর্কে আমাদের ধারণা খুবই কম থাকে। তো এই খাবারগুলোর সম্পর্কে না জানার কারণে আমাদের যে শরীরে যে সমস্যাগুলো হয় তো সেগুলো আর কি বেশি দেখা যায়। তো আমি এটা বলে শেষ করবো। ধন্যবাদ রবিউল, আপনার এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার থেকে আমরা আরো অনেক কিছু জানবো যেহেতু আপনি কমিউনিটিতে কাজ করেন। তো এই পর্যায়ে আমি চলে যাব তাসনিয়া আহমেদ আপুর কাছে। আপু, গ্রামীণ ও শহরের এলাকায় পুষ্টি সমস্যা সমাধানে স্থানীয় সংগঠনগুলো কিভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ কথা। আসলে কথাকে অনেক অনেক বেশি আমি মোটিভেট করছি যে এই ধরনের কথাগুলো আজকে আমাদের সামনে তুলে ধরার জন্য। কারণ যখন দেখা যায় আসলে নিউট্রিশন নিয়ে আমরা কথা বলতে চাই, আমাদের এডোলেসেন্ট বা ইয়ুথদের মধ্যে, এমনকি বাবা মায়ের মধ্যেও মনে হয় একটু আমাদের অনীহা কাজ করে। কারণ আসলে আমরা কতজন জানি যে নিউট্রিশনের মধ্যে আসলে কি কি পড়ে, মানে কোন কোন খাবারগুলোকে আসলে আমরা পুষ্টিকর খাবার বলা উচিত। কারণ আমরা যখন আসলে খেতে বসি তখন মনে হয় কি যে এক থালার মধ্যে খাবার ভরপুর থাকা মানে নিউট্রিশন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যখন বাসায় থাকি এই জিনিসটা হয়তো আমরা যখন চিন্তা করি যে থালার মধ্যে খাবার আছে মানেই হচ্ছে হয়তো আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি। আবার দেখা যায় যে যখন ধরেন আমরা আহ, ছোটবেলায় এই জিনিসগুলো একটু বেশি দেখি যে মা বাবা সন্তানকে, মানে তো এই ছোট যে বাচ্চাটা থাকে তাকে মনে করে যে খেতে পারলেই হয়তো আসলে তার শরীরে গ্রোথ হবে। কিন্তু আসলে এই জিনিসটা হয়তো আমাদের বোঝা উচিত যে কোন খাবারটা কতটুকু কি পরিমাণে খেলে খুব ভালো হয়, আর কোন জিনিসটা আসলে আমরা হয়তো অ্যাভয়েড করলে তারকেও আসলে আমরা পরবর্তীতে যে কোনো খাবার মানে খাওয়াতে হয়তো আমাদের জন্য একটু ইজি হবে। যেমন আমার মনে আছে আমাদের গত 2-3 বছর আগে আসলে একটা নিউট্রিশনের একটা ইভেন্টে জয়েন করেছিলাম। সেখানে হচ্ছে লালকুঠির যে ডিরেক্টর স্যার আছেন, এডোলেসেন্ট সেন্টারে বসেন, So উনি আসলে বলছিল যে
আমরা যখন মানে খাবার খেতে বসি তখন দেখা যায় যে এক থালার মধ্যে আমরা আসলে রুটিও নেই, আবার হচ্ছে সবজিও নেই। আমরা যদি একটু ব্যালেন্স করতে পারতাম, কারণ দুইটার মধ্যে কিন্তু মানে প্রচুর পরিমাণে একই পরিমাণের জিনিসপত্র বেশি, অর্থাৎ সে কার্বোহাইড্রেট আমিষ এই বিষয়গুলো কিন্তু ব্যালেন্স হচ্ছে না। রাদার আমরা যদি রুটি আর হচ্ছে একদিক থেকে ডিম এইভাবে করে যদি একটু ব্যালেন্স করতে পারি, তাহলে হয়তো ওই খাবারটা এক প্লেটের থ্রুতে আসলে আমরা সব ধরনের গুণাগুণগুলো একসাথে খেতে পারি। আর খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে আসলে আমরা যখন একটা মজার বিষয় দেখা যায়, রেস্টুরেন্টে গেলে হচ্ছে আমরা হোমমেড খাবার খুঁজি, আবার বাসায় থাকলে হচ্ছে আমরা রেস্টুরেন্টের মতো আসলে খুব তেলে ভাজা খাবার খুঁজি। তো এই জিনিসগুলো যখন আসলে আমাদের সামনে থাকবে, তখন দিন শেষে আসলে আমাদের নিজেদের জন্যই কাজ করাটা একটু ঝামেলা হয়ে যায়। কারণ আমরা যখন আসলে শহরে বা গ্রাম অঞ্চলে যতই যতই এনজিও, যতই সংস্থা, প্রাইভেট পাবলিক যে কোনো সরকারি ভাবে যতই আসলে উদ্যোগ নেওয়া হয় না কেন, একটা জায়গায় ঝামেলাটা থেকে যায় যদি আমরা পরিবার থেকে আসলে পিছিয়ে থাকি। পরিবার থেকে যেহেতু আসলে একটা একটা কিশোর কিশোরীর বা একটা সন্তানের আসলে বেড়ে ওঠা, পরিবার থেকে যদি আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে আমার জন্য কোনটা দরকার, আমাকেও তো গাইড করতে পারে। সবসময় আসলে জোর করে অনেক কিছু পাওয়া যায় না। রাদার আমি হচ্ছে ওই সেই কিশোর বা কিশোরীটাকে বুঝানো, কারণ যেহেতু আমরা জানি কিশোর কিশোরী বয়সে আসলে আমরা সবসময় বলি যে মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে, স্পেশালি এই কিশোর কিশোরীর সময়কালটাতে। তো ওই সময় আসলে এই ধরনের পুষ্টিকর খাবার এই ব্যাপারটাতে তাকে জোর না দিয়ে যদি আমি তাকে বুঝাই যে এই খাবারটা খেলে তোমার জন্য ভালো, ওই খাবারটা তুমি খেতে পারো, তবে এই খাবারটা তোমার জন্য একটু বেশি ভালো, এইভাবে করে আসলে একটু টেকনিক্যালি যদি আমরা বিষয়গুলোকে বুঝাতে পারি, তাহলে হয়তো আসলে এটা খুবই একটা কাজের বিষয় হবে। কারণ দিন শেষে আমরা এই যে অ্যাওয়ারনেস এর কথাগুলো বলছি, এবার আসি আসলে মানে মেইন প্রশ্নের জায়গায়। এই অ্যাওয়ারনেস এর কথা যে আমি বলছিলাম যে আমরা আসলে শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে যে আহ, মানে সংস্থাগুলো আমরা কাজ করছি, সেই সংস্থাগুলো আসলে যদি দেখা যায় যে অ্যাওয়ারনেস এর প্রোগ্রামগুলো হাতে নেয়, সেই সংস্থাগুলোর একটা খুব বড় জায়গা হচ্ছে এইভাবে মানুষকে বুঝিয়ে কনভিন্স করা, স্পেশালি কিশোর কিশোরীদেরকে। আমরা যারা কিশোর কিশোরী নিয়ে কাজ করছি তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমি শুধুমাত্র এটাকে আমার কাজ না দেখি, বা এটা শুধু আমার একটা প্রকল্পকে না দেখে, একটা ইন্টারভেনশন না দেখে, সত্যিকার অর্থেই যেহেতু আমরা সোশ্যাল চেঞ্জ চাচ্ছি, তাদেরকে আসলে বিষয়গুলো বোঝানো খুবই জরুরি। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যখন আসবে, অ্যাওয়ারনেস এর প্রোগ্রামে আসলে অ্যাওয়ার করার মতো আসলে ছোট ছোট স্টেপ নেওয়া উচিত। সেক্ষেত্রে হচ্ছে ওই যে বারবার বুঝানোটা, পরিবার যেমন রোল প্লে করতে পারে, ঠিক তেমনি আমাদের এখানে রোল প্লে করার একটা অনেক বড় জায়গা আছে। আর ঠিক তেমনি আসলে সাইফুল ভাইয়ের সাথে বা হচ্ছে আমাদের সাথে আমাদের অ্যাডোলেসেন্ট যে যিনি রবিউল আছেন, এই জায়গাগুলো আসলে যদি দেখেন যে ওনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যে যেমন গ্রামে যে কিশোর কিশোরী আছে তারা যেমন কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক তেমনি শহরে যারা আছে তারাও কিন্তু কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। আমি সুযোগ সুবিধার দিকে না তাকিয়ে একটা জায়গা হয়তো একটু বলতে পারি, যেমন হচ্ছে আমার কাছে মনে হয় যে গ্রামে যারা আছে তাদের জন্য আসলে না মানে রঙিন শাকসবজিগুলো পাওয়া অনেক সহজ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি তাদেরকে এই বিষয়গুলো, স্পেশালি আমরা যারা এনজিও সেক্টরে যারা কাজ করছি, তারা যদি এই বিষয়গুলোকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের থ্রুতে বিষয়গুলো তাদের মধ্যে জানান দেই। পাশাপাশি হচ্ছে শহর অঞ্চলে যে এনজিও গুলো কাজ করছে, যেহেতু শহর অঞ্চলে মানে আমরা মানে খুব বেশি আসলে এটা দেখি যে সবাই হচ্ছে একটু অয়েলি ফুড মানে জাঙ্ক ফুডের প্রতি একটু বেশি আসক্ত। সেক্ষেত্রে এনজিও গুলো যদি বা এই প্রাইভেট পাবলিক অর গভর্নমেন্ট প্রত্যেকের সংস্থায় যদি আসলে নিজের জায়গা থেকে এই কাজটা করে, এই অ্যাওয়ারনেস গুলো করে থাকে, তাহলে হয়তো এটা একটা খুব বেশি ভালো উদ্যোগ হয়। যেটা আহ, মানে রবিল বলছিলেন যে আমাদের আমাদের মধ্যে দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুডের প্রতি আসক্ত, হয়তো জাঙ্ক ফুডের যে নেগেটিভ সাইড গুলো আছে এগুলো যদি আমরা আসলে একটু তুলে ধরতে পারি, তাহলে এটা একটা খুবই ভালো কাজ হবে, যে আমরা আসলে ওনাদেরকে বুঝাচ্ছি বা কিশোর কিশোরদেরকে বোঝানোর একটা জায়গা থেকে যায়। এইটা একটা জায়গা যেটা আসলে সংস্থাগুলো করতে পারে। আর দ্বিতীয় বিষয় আসলে যেটা হতে পারে কিছু এসবিসিসি ম্যাটেরিয়ালস, যেমন আমার ঠিক মনে নেই কোন প্রোগ্রামে, তবে একটা খুব সুন্দর থালা দেখেছিলাম, একটা ম্যাটেরিয়াল যেটা ইউএসএআইডি, ব্র্যাক আর হচ্ছে লোগোগুলো আমার ঠিক মনে নেই, ঢাকা ইউনিভার্সিটি এরকম আরো বেশ কিছু সংস্থা করছিল, যেমন একটা প্লেট ছিল।
তো প্লেটের মধ্যে হচ্ছে ওনারা খাবার ভাগ করে দিয়েছে, যেমন আমি হচ্ছে কতটুকু অংশ ভাত খাবো, কতটুকু অংশ ফল, কতটুকু অংশ শাকসবজি, মাছ মাংস, এরকম। তো দেখা যায় এই ভাগটা যখন আসলে থাকে তখন না আমি, হ্যাঁ এটা একটা সত্য কথা যে কিশোর কিশোরের এই বয়সে বুঝতে চায় না, কিন্তু একটা জিনিস বারবার যখন আমার চোখের সামনে আসে না, তখন আমার মধ্যে অটোমেটিক একটা একটা নাড়া দেয় যে ওকে, এটা একটা কিছু হতে পারে, আমি একটু মানে দেখি কি হয়। সো ওই যে একবার দেখা, দুইবার দেখা, তিনবার দেখা, চতুর্থবারের সময় না মানুষের মধ্যে মানে একটু হলেও সচেতনতা আসে। যেমন খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে মিডিয়া যে কাজটা করে, মিডিয়া যখন আসলে নিউজ যখন কোনো কাভার করে, ওনারা যেটা করে যে একটা মেসেজ বা একটা ইনফরমেশন হচ্ছে স্ক্রল হয়। আমরা যেটা করি আসলে একবার দুইবার করে দেখা যায় যে ওই স্ক্রলের মেসেজটাকে অ্যাভয়েড করি, তিনবার চারবার, একবার না একবার আসলে আমার কাছে মনেই হয় আচ্ছা এই নিউজটাতে এরকম একটা কিছু করেছে, আচ্ছা আমি একটু ওয়েট করি মেসেজটা আবার আসুক। এই যে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা। আর এনজিও যেহেতু আসলে অ্যাওয়ারনেস এর কাজ করছে, তাহলে দেখা যায় এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো খুব বড় একটা জায়গা। আমরা কিছু ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টের কথা বলছিলাম, যে ওই প্লেটের কথাটা, এরকম প্লেট গুলো যদি আসলে সুন্দর করে আমরা আরো বেশি করতে পারি, তাহলে হয়তো কিশোর কিশোরীদেরকে এই পুষ্টির বিষয়গুলো বোঝানো খুবই মানে খুব চমৎকার একটা কাজ হবে। কারণ আমাদের স্কুল কলেজে আসলে প্রচুর পরিমাণে পুষ্টি নিয়ে কথাবার্তা হয়, কিন্তু দেখা যায় কি আসলে এই পুষ্টিটা, তাও আবার একটা ইন্টারেস্টিং যা হচ্ছে গার্হস্থ্য অর্থনীতির বইয়ে, বিজ্ঞান বইয়েও কিছু আছে, কিন্তু দেখা যায় মানুষজন আসলে ওই, আমার বোর্ড এক্সাম আমাকে মানে আমার মনে হয় সবচেয়ে ভালো রবিউল বলতে পারে, রবিউল নিজেও বুঝে যে যখন আসলে আমরা যখন পরীক্ষা দিই, আমার পরীক্ষায় এই পুষ্টি চ্যাপ্টার থেকে এই তিনটা সাতটা প্রশ্ন আছে, এর মধ্যে তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে এবং এগুলো আসলে আমি হয়তো একটু ভালো মার্কসও পাবো। তো এই কারণে আমি ওই তিনটা প্রশ্ন ভালো মতো পরীক্ষা দিই, কিন্তু আসলে দিন শেষে এটা যে আসলে ওই রিফ্লেকশন আমার আমার ডেইলি লাইফে বা আমার প্র্যাকটিক্যাল লাইফে যে একটা রিফ্লেকশন দরকার, সেই জিনিসটা হয় না। সো এই জিনিসটার জন্য আসলে অ্যাওয়ারনেসটা খুবই দরকার। আর একটা জায়গা আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পার্টনারশিপের জায়গাটা। গভর্নমেন্টের, সরকারের পক্ষে আসলেই কখনো এতগুলো কাজ মানে এত বড় একটা জনসংখ্যাকে একা সার্ভ করা কখনো সম্ভব না। সেই ক্ষেত্রে আসলে আমরা এনজিও যারা আছি তারা অবশ্যই কাজ করছি, কিন্তু আবার একই জায়গা থেকে দেখা যায় যে গভর্নমেন্ট গভর্নমেন্ট যে কাজটুকু করছে, আবার অনেক সময় দেখা যায় যে আমরা এনজিওরা ওই একই জায়গায় আসলে ওই রিফ্লেকশনটা হচ্ছে। সো ওই বিষয়টা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া হয়ে যাচ্ছে, একই জায়গায় গভর্নমেন্ট কাজ করছে, আমরা এনজিও কাজ করছি, আবার প্রাইভেটও কাজ করছি। এটা একটা বিশেষ মানে সমস্যাটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যদি একটা মানে কোঅর্ডিনেশন বা পার্টনারশিপ থাকে, তাহলে আমি জেনে যাব যে ধরেন আমি এখান থেকে কোন জায়গাটাতে কাজ করছি, রবিউল কোথায় কাজ করছেন, সাইফুল ভাই তার জায়গা থেকে কোথায় কাজ করছেন। তাহলে আমরা যখন ধরেন একটা স্লামে যদি যাই, আমি একটা স্লামের একটা ক্যাম্পে কাজ করছি, উনি এক জায়গায় কাজ করছে, আরেকজন আরেক জায়গায় কাজ করছেন, এতে করে না স্লামের সবাই আসলে পুষ্টিগুলোর ব্যাপারে সম্পর্কে অবগত থাকবে বা জানবে। মানুষের জানাটাই আসলে এখানে প্রথম একটা কাজ, যখন মানুষজন জানবে তখন অটোমেটিক মানুষের মধ্যে একটা আগ্রহ আসবে। তো ওই জানানো বা প্রচারণার জায়গাটাতে যদি আমরা একটা সমন্বয় আনতে পারি আমাদের তিন জায়গা থেকে, অর্থাৎ পাবলিক, প্রাইভেট এবং গভর্নমেন্ট, তাহলে দেখা যাবে যে আসলে আহ মানে এই জায়গাটাতে হয়তো আমরা একটু খুব বেশি আর একটু বেশি স্ট্রংলি কাজ করতে পারবো। আর যত যাই বলি না কেন, শহর অঞ্চল বলি আর গ্রামেই বলি না কেন, এখন সবার হাতে একটা স্মার্টফোন আছে। সো স্মার্টফোন থাকা মানে আসলে, এবং ফুড পান্ডা যে কোনো জায়গায় আছে, সো মানুষজন আসলে ফুড পান্ডাটা জাঙ্ক ফুডের জন্যই বেশি ইউজ করে। সো এইটার একটা মানে ফুড পান্ডাতে যদি আমরা যাই, আমাদের অনেক পুষ্টিকর খাবারও পাওয়া যায়। সো ওই জায়গাগুলোতে এরকম আরো অনেক অ্যাপ আছে। সো ওই ধরনের জায়গাগুলোতেও যদি আমরা আরেকটু বেশি একটু প্রমোট করি যে আমরা আসলে নিজেদেরকে সুস্থ রাখার জন্য কি ধরনের পুষ্টিকর খাবার খেতে পারি, এই জায়গাগুলোতে এই ধরনের এরকম একটা মানে প্রাইভেট একটা অ্যাপ, সেটাও কিন্তু আসলে সরকারের সাথে বা এনজিওদের সাথে কাজ করে কিন্তু তারাও নিউট্রিশনের জায়গাটাতে আসলে খুব স্ট্রংলি কাজ করতে পারে। সো এই ধরনের কোলাবোরেশন, কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনটা খুবই দরকার বলে আমি মনে করি। সো এই তো আমার কাছে আপাতত এটুকুই, আমি পরবর্তীতে সুযোগ পেলে অবশ্যই অ্যাড করবো। ওভার টু ইউ কথা।
ধন্যবাদ ধন্যবাদ তাসনিয়া তাসনিয়া আপু আপু আমাদের আমাদের মাঝে এত সুন্দর করে জিনিসগুলো তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমি আবারও যেতে চাইবো রবিউল হাসানের কাছে। রবিউল হাসান, আপনি যেহেতু একজন স্বেচ্ছাসেবী, তো আপনার যখন কমিউনিটিতে কাজ করতে যান সেখানে আপনার মা, তারপর হচ্ছে কিশোর কিশোরীদের সাথে খুব সরাসরি কথোপকথন হয়। তো সেখানে আপনি কি মনে করেন যে বর্তমান পুষ্টি নীতিগুলো কিশোর কিশোরীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট? এটা হচ্ছে বলা যেতে পারে যে এগুলো যে পুষ্টিনীতিগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে যথেষ্ট, কিন্তু এইগুলো যে বিষয়গুলো আছে সেগুলোর উপর আমাদের আরো গুরুত্ব দিতে হবে। যেমন গুরুত্ব হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে যে গুরুত্ব, অথবা হচ্ছে স্বাস্থ্য বিভাগে যারা হচ্ছে কাজ করছে, আমাদের স্বাস্থ্য রক্ষার্থে যারা কাজ করছে, তারাও একটু এখানে হচ্ছে পর্যবেক্ষণ যে জিনিসটা আমরা হচ্ছে তথ্য পেয়েছি, কিন্তু হচ্ছে এই তথ্যের উপর আমরা কতটুকু কাজ করছি এই বিষয়ে আর কি হচ্ছে জিনিসটা রাখলে আমি মনে করি যে তথ্যনীতি যেগুলো রয়েছে সেগুলো আর কি আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কি যথেষ্ট। ঠিক আছে রবিউল হাসান, বাট আমার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে। আপনার এলাকায় এরকম কোনো পুষ্টি সমস্যা আসছে কি যা বিশেষভাবে পুষ্টিনীতি ধারায় সমস্যার সমাধান করা যেতে পারে? আমার এলাকাতে যখন আমি সেশন নিতে যাই, তো তখন দেখা যায় যে পুষ্টি সমস্যার কারণে যে সমস্যাগুলো, যেমন হচ্ছে শারীরিক ওজন বৃদ্ধি না হওয়া বা পরিপূর্ণ না থাকা, তো এই সমস্যাগুলো আর কি বেশি দেখা যায়। তো আমি যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে শহরে যারা বসবাস করি তারা হচ্ছে ঘরের খাবার থেকে বাহিরের খাবারে হচ্ছে বেশি প্রাধান্য দিই বা বেশি পছন্দ করি। তো এর ফলে আমাদের যে শরীরের যে সুষম পুষ্টি, যে খাবারের যে পুষ্টিগুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা পাচ্ছি না, যার ফলে দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগ হয়। তো পুষ্টিনীতির ধারা হচ্ছে এগুলো সম্ভব। এটা হচ্ছে আমাদের হচ্ছে যথাযথ পর্যবেক্ষণ করতে হবে, বিভিন্ন কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, যাতে সেখানে হচ্ছে এই বিষয়ে আরো গুরুত্ব দেওয়া হয়। যেমন হচ্ছে আমি বলতে পারি যে শিক্ষা ও সচেতনতা আমাদের হচ্ছে যে যে স্কুল কলেজগুলোতে আছে, আমাদের কিছু কিছু শ্রেণীতে রয়েছে যে কিছু একটা দু একটা চ্যাপ্টার রয়েছে। আবার হচ্ছে তাসনিয়া আপু বললো যে আমরা হচ্ছে যখন পরীক্ষা হয় তখন হচ্ছে আমরা হচ্ছে দেখি যে এই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কুল কলেজে যে যখন স্যারেরা এই চ্যাপ্টারটা আসে, তো তখন হচ্ছে এই বিষয়ে হচ্ছে তারা হচ্ছে আমাদের পুরোপুরি জ্ঞান দেয় না। তো আমাদেরকে বলে দেয় যে তোমরা হচ্ছে বাসায় পড়বে তোমাদের মতো করে, তোমরা জানবে যেটা এখানে কি লেখা আছে। তো যার ফলে দেখা যায় যে আমরা ওগুলোকে আর কি গুরুত্ব দেই না। তো এরপরে হচ্ছে বলা যেতে পারে যে সুষম খাদ্যর যে তালিকাটা, তো সে সম্পর্কে আরো ধারণা বৃদ্ধি করার যে কার্যক্রম সেটা। তো সুষম খাদ্যটা কি, সুষম খাদ্যতে আমাদের কিরকম পুষ্টি বাড়বে, আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন, তো এই সম্পর্কে হচ্ছে আরো যে জ্ঞান দেওয়া, যে আমাদের সমাজে যারা হচ্ছে রয়েছে মা ও কিশোররা, তো তাদের কাছে যাতে আমাদের যে এই তথ্যগুলো দিতে পারি যে সুষম খাদ্য যোগ কেন প্রয়োজন আমাদের শরীরের জন্য। তো এগুলো হচ্ছে যদি আমাদেরকে গভর্নমেন্ট থেকে বিভিন্ন যদি কর্মসূচির মাধ্যমে যদি আমাদেরকে যোগ করা হয় যে আহ আমরা হচ্ছে এই বিষয়ে যেহেতু কাজ করছি, তারা হচ্ছে আমাদেরকে সাহায্য করবে আরো কিছু তথ্য দিয়ে যেগুলো হচ্ছে আমাদের নাই জানা থাকতে পারে। তো আমরা হচ্ছে সেই তথ্যগুলো আমরা কমিউনিটি পিপলের কাছে হচ্ছে আমরা দিতে পারি, যে এই এই কারণে হচ্ছে আপনারা সুষম খাদ্যটা বাড়াবেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য যেটা সেটা হচ্ছে সহজ করা, সহজভাবে প্রাপ্তি যেটা আমরা বলতে পারি। যেমন হচ্ছে দেখা যায় যে সিজন বা গ্রীষ্ম সিজন বা বর্ষার সিজনে দেখা যায় যেসব শাকসবজিগুলো রয়েছে সেগুলো যখন প্রথম প্রথম মার্কেটে আসে, তো সেগুলো হচ্ছে দাম যে প্রচুর দাম থাকে শহরে আমরা যারা বসবাস করি। তো তখন দেখা যায় যে যারা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত রয়েছে তারা হচ্ছে সেটা হচ্ছে মানে কিনতে পারে না, কেননা তাদের কৃষকদের জন্য বা তাদের ছেলেমেয়ের জন্য প্রয়োজন এই পুষ্টিগুলো, কিন্তু হচ্ছে তারা তাদের যে বর্তমান বাজারে যে সব চাহিদা বা নিজের যে চাকরির যে বেতনটা সেটা দিয়ে ঘর একটা সংসার চালাতে তাদের হচ্ছে হিমশিম খেতে হচ্ছে, যার জন্য তারা হচ্ছে কোনোভাবে ডাল, মানে সামান্য পরিমাণে ডাল, শুধু ভাত, এগুলো দিয়ে হচ্ছে হচ্ছে মানে সংসার চালিয়ে নিচ্ছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেসব খাবারগুলো পুষ্টি বেশি রয়েছে সেগুলো হচ্ছে যাতে বাজারে সহজভাবে যাতে পাওয়া যায় এই জিনিসগুলো, সেগুলোর প্রতি একটা লক্ষ্য রাখা। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এইসব বিষয়গুলো এবং এছাড়াও যে পুষ্টিনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে
একটা গবেষণা এবং এর মাধ্যমে পর্যবেক্ষণের যে বিষয়টা, এগুলো হচ্ছে সবসময় জারি রাখা। কারণ হচ্ছে আমার এলাকায় কি সমস্যা সেটা আমি জানি, আমি যদি আমার উপরে যারা আছে যাদের সাথে আমি কাজ করছি তারাও জানে, কিন্তু হচ্ছে সরকার যারা আছে তাদের কাছে এই তথ্যগুলো যাচ্ছে না। তো যার ফলে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে শুধু তারা জানে যে না এখানে এলাকার সবকিছু ঠিক আছে, না এরকম এরকম, কিন্তু হচ্ছে আসলে ঠিক নেই। আমরা হচ্ছে গবেষণা যদি না করি, এই বিষয়ে যদি সঠিক তথ্য যদি আমরা আরো ভালোভাবে যদি না জানি, সেটা হচ্ছে কোনো সময় ঠিক থাকবে না। তো আমার যেটা কথা হচ্ছে, আমরা পুষ্টি সমস্যা কেন হয় সেই বিষয়ে আরো খোঁজ নেওয়া, এবং হচ্ছে যাতে আমরা সহজে পুষ্টি সম্পর্কে যদি জানতে পারি, তো এই বিষয়ে যাতে খেয়াল রাখা হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রবিউল হাসান। তো এ পর্যায়ে আমি চলে যেতে চাই ডক্টর এমডি সাইফুল ইসলাম স্যারের কাছে। স্যার যেহেতু পলিসি নিয়ে কাজ করছে, তো স্যার আপনি কি রবিউলের সাথে একমত? তাছাড়াও আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য কি ধরনের নীতি বা প্রোগ্রাম আরো কার্যকর হতে পারে, এই বিষয়ে যদি আপনি আমাদের মাঝে আরো কিছু বিষয় তুলে ধরতেন। ধন্যবাদ। আমি খুব মন দিয়ে আসলে রবিউলের কথাগুলো শুনছিলাম। উনি আসলে খুব চমৎকার বলেছেন, কারণ ওনার আসলে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাই আসলে ওনাকে আজকে এই চমৎকার একটি বক্তব্য প্রদানে সহযোগিতা করেছে বলে আমি মনে করি। ওনার কথার সাথে আমি অবশ্যই একমত। আমাদের সরকারের দিক থেকে যেরকম হচ্ছে যে এই বিষয়গুলোকে তদারকি করা, সেগুলো যা নীতি প্রণয়ন যেটা হয়েছে সেটা যদি শুধু মানে কেতাবি নীতি হয়ে থাকে, তাহলে এ থেকে আসলে জনগণ কোনোভাবে উপকৃত হবে না। এটিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, মনিটর করা, ইভ্যালুয়েশন করা, এবং যেটা গুরুত্বপূর্ণ যে এই কার্যক্রমগুলোর অডিটিং প্রতি বছর এগুলোতে আসলে কি ধরনের পারফরমেন্স অডিটের মাধ্যমে নির্ণয় করতে হবে যে আমি যা করছি এটা আসলে ঠিক কতটুকু জনগণকে উপকৃত করছে। তো আপনারা জেনে খুশি হবেন যে জাতীয় পুষ্টি সেবা আসলে এই অডিটিং কার্যক্রমটিও করে থাকে। আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ কার্যক্রম রয়েছে, যে আমাদের যে নিউট্রিশন ইন্টারভেনশন আমরা যা দিচ্ছি সেটাতে আমাদের মায়েরা, বাচ্চারা, অ্যাডোলেসেন্টরা কিভাবে উপকৃত হচ্ছে বা কতটুকু উপকৃত হচ্ছে, সেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট কিনা, এগুলো আমাদের জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে একটি নিয়মিত ভিত্তিতে ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। যেটা আমি মনে করি যে এর সাথে আর কোনো বিশেষ নীতি প্রণয়ন করা জরুরি কিনা, আমি বলবো যে হ্যাঁ, কিছু কিছু নীতি অবশ্যই এর সাথে সংযুক্ত করতে হবে। সেটা হচ্ছে, আমি যেটা বিলিভ করি যে পুষ্টির বিষয়টা আসলে একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এখানে কখনোই আপনি হচ্ছে খণ্ডিত চিত্র বা হচ্ছে একটা বিশেষ জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে আপনি সফল হতে পারবেন না। কারণ যে বাচ্চাটা আজকে মায়ের গর্ভে আছে, সেই কিন্তু এক পর্যায়ে হচ্ছে যে মাটিতে হামাগুড়ি দেবে, সেই এক পর্যায়ে হচ্ছে পায়ে হেঁটে দাঁড়াবে, এক পর্যায়ে সেই হয়তো বা কিশোর অথবা কিশোরী হবে, এক পর্যায়ে সেই কিশোরী হচ্ছে মা হচ্ছে, সেই কিশোরী বাবা হচ্ছে। তাহলে আপনি এই সামগ্রিক পরিমণ্ডল থেকে কোনোভাবেই হচ্ছে যে তাকে শুধু কিশোর কিশোরী, শুধু মা, শুধু মাতৃপুষ্টি বা শুধু শিশু পুষ্টি, এই বিষয়গুলোতে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে না। যে কারণে আমরা এখন লাইফ সাইকেল অ্যাপ্রোচকে খুব গুরুত্ব সহকারে দেখতে চাই, যার কারণে আমরা এখন কিন্তু বিশেষ কিছু পুষ্টি ব্যবস্থাও হচ্ছে যে আমরা হাতে নিতে চাই, এবং সেগুলো সংক্রান্ত বিভিন্ন নীতি নির্ধারণী কার্যক্রম চলছে। যেমন এর মাঝে একটি উল্লেখযোগ্য হচ্ছে জেরিয়াট্রিক নিউট্রিশন। যে পূর্ণবয়স্ক মানুষটা বৃদ্ধ অবস্থায় আমরা তাকে পেলাম, তার পুষ্টিটাও খুব গুরুত্বপূর্ণ। বৃদ্ধ হয়ে যাওয়া মানেই যে তার প্রোডাক্টিভিটি শেষ হয়ে গেল তা কিন্তু নয়। একজন বৃদ্ধর কাছ থেকে হচ্ছে যে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ রিসোর্স পেতে পারি যদি হচ্ছে যে তাকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি, বা তার রোগ ব্যাধির মাধ্যম থেকে তাকে যতটা দূরে রাখতে পারি। আর একই সাথে কিছু বিশেষ মুহূর্ত, কিছু স্পেশাল সিচুয়েশন, সে সময়ে পুষ্টির যে প্রয়োজনীয়তা, যেমন আমি আপনাদের কিছুক্ষণ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুষ্টির চাহিদার ব্যাপারে আমি একটা ধারণা দিয়েছি।
এখন কোনো একজন মা যার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে তিনি কি ধরনের খাবার খাবেন? বা কোনো একজন কিশোর যে খুব অল্প বয়সে তার রেনাল ফেলিউর হয়েছে, তার জন্য আমরা কি ধরনের পুষ্টির ব্যবস্থা করতে পারি? তার পুষ্টির চাহিদাটা, তার পুষ্টির ক্ষেত্রে যে আমাদের ইন্টারভেনশনটা, সেটা সম্পূর্ণ ভিন্ন হবে। তাহলে এই স্পেশাল সিচুয়েশন গুলোকে অ্যাড্রেস করেও আমরা হচ্ছে যে এখন নীতি প্রণয়ন করছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ন্যাশনাল নিউট্রিশন গাইডলাইন, যেটা আমরা এই স্পেশাল সিচুয়েশন গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমে হচ্ছে আমরা এই গাইডলাইনটা তৈরি করেছি। এতদিন শুধুমাত্র আমাদের জেনেরিক একটা গাইডলাইন ছিল, যেটা মোটামুটি দেখে আপনি একটা ধারণা নিতে পারবেন, কিন্তু বিশেষ সিচুয়েশন, এইজ কেয়ার, ল্যাকটেটিং মাদার কেয়ার, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে আলাদাভাবে ফোকাস করা ছিল না। তো এই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং সামনে আমরা আরো কাজ করব। এবং এক্ষেত্রে অবশ্যই আমরা জিও এনজিও কোলাবোরেশন, যেটা রবিউলও এর আগে বলেছেন বা আমাদের আগের স্পিকাররাও বলেছেন, যে জিও এনজিও কোলাবোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে সরকারের কর্মী বাহিনী আছে, আমাদের স্বাস্থ্যর পক্ষ থেকে আছে, আমাদের মাঠ পর্যায়ে হেলথ অ্যাসিস্ট্যান্টরা আছে যারা একদম রুট লেভেলে কাজ করে, বা কমিউনিটি ক্লিনিকে আমাদের সিএসসিপিরা আছে, আবার পরিকল্পনার অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটররা আছেন। তো সবাই কাজ করছেন। এটা কি সাফিসিয়েন্ট? আমি বলবো যে না। কারণ দেখুন, সরকার যে অর্গানোগ্রাম করেছেন এবং সে অনুযায়ী প্রতিটা উপজেলা বা পৌরসভা ভিত্তিক তার যে লোকবল সরকার দিয়েছেন, এটা কিন্তু আসলে পরবর্তীতে চাহিদার নিরিখে এটাকে পুনর্বিবেচনা করা হয়নি, বা সে অনুযায়ী লোকবল সংশোধন করা হয়নি। তাহলে দেখা যাচ্ছে আমি 1998 সালে বা 96 সালে যে লোকবল দিয়ে আমি যে উপজেলায় কাজ করছিলাম, সেই লোকবলই হচ্ছে যে এখন আমার বিদ্যমান অর্গানোগ্রামে আছে। অথচ আমার উপজেলায় তখন লোক সংখ্যা ছিল হচ্ছে 1 লাখ, এখন সেটা হয়তো হয়ে গেছে 3.5 লাখ। তাহলে এই জায়গাগুলোতেও হচ্ছে যে গভর্নমেন্টের অনেক কিছু করার আছে। আর এক্ষেত্রে শুধু গভর্নমেন্ট একা করে কখনোই খুব ভালো কিছু করতে পারবে না বা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। এক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, বা আমরা যাদেরকে সহজ ভাষায় এনজিও বলে থাকি, তাদের কোলাবোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পুষ্টি নীতিকে তাদেরকে অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে। সরকারের পুষ্টি নীতির সাথে কোহ্যারেন্টলি তাদেরকে হচ্ছে কাজ করে যেতে হবে, এবং এই কাজ করার ক্ষেত্রে হচ্ছে সময়ে সময়ে সরকারকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেওয়া, বা কোনো জায়গাগুলোতে লেস ফোকাসড এরিয়াগুলোকে সামনে তুলে আনা, এই সমস্ত বিষয়ে সরকারকে সুপরামর্শ প্রদানের মাধ্যমে আসলে জিও এনজিও কোলাবোরেশনের সর্বোত্তম ফলাফলটা আমরা পেতে পারি। এবং পৃথিবীর সমস্ত উন্নয়নশীল দেশগুলোতেই আসলে এই জিনিসটা কার্যকর, কিন্তু আমাদের দেশের সাপেক্ষে এটা যেটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে যে আউটকামটা আমরা পাই, সেটা আসলে আমরা বাস্তব ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না, বিশেষ করে কৌটার দুধের ক্ষেত্রে যেটা আমরা দেখি। গভর্নমেন্টের পলিসি আছে, মাতৃদুগ্ধ বিকল্প আইন আমাদের আছে, আমরা সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট আমরা করতে পারছি কি কতখানি, সেটাও আসলে একটা কোশ্চেনেবল ইস্যু। এর বাইরে আপনি দেখবেন যে মোড়কজাত বা প্যাকেটজাত খাবার, তার ক্ষেত্রে আমাদের ফ্রন্ট অফ প্যাক লেভেলিং এর বিষয়ে আমাদের এখন কথাবার্তা চলছে, যে আসলে এই প্যাকেটজাত খাবারে কি আছে সেটা জনগণের বোধগম্য হতে হবে। এখান থেকে সে কতটুকু পুষ্টি পেতে যাচ্ছে, বা এটা তার শরীরে কতটুকু উপকারিতায় আসছে, এটা জনগণের বোধগম্য ভাষায় এবং বিভিন্ন লেভেলিং এর মাধ্যমে, কালার কোডিং এর মাধ্যমে তাকে বোঝাতে হবে এটা কি হার্মফুল, এটা কি লেস হার্মফুল, এটা থেকে সল্ট বেশি আছে, এটাতে সুগার বেশি আছে, এটা আপনাকে
খাওয়ার পরে আপনাকে কি ধরনের অনুভূতি দিতে পারে বা কি ধরনের দীর্ঘমেয়াদে আপনাকে কি ধরনের ফলাফল দিতে হবে, এটার একটা আইডিয়া কিন্তু হচ্ছে ফ্রন্ট অফ প্যাক লেভেলিং এর মাধ্যমে করার ব্যাপারে আমাদের কার্যক্রম চলছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কেতাবে থেকে যায়, কিন্তু গোয়ালে সেই গরু আর খুঁজে পাওয়া যায় না অনেক সময়ই। কারণ এখানে আমাদের লোকবল ঘাটতি যেমন রয়েছে, এবং দক্ষ সৎ বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাবেন এ ধরনের লোকবলের ঘাটতিও আমাদের যথেষ্ট রয়েছে। তো সেক্ষেত্রে এনজিওদের কোলাবোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা এই যে জাঙ্ক ফুডের কথা সবসময় বলে আসছে, বা আমাদের যে সমস্ত খাবারগুলোতে ট্রান্স ফ্যাটের মাত্রা খুব বেশি, সেগুলোকে অ্যাড্রেস করা বা সেগুলোর অপকারিতা জনগণের মগজে ঢুকিয়ে দেওয়া, বিশেষ করে কিশোর কিশোরীদের মগজে ঢুকিয়ে দেওয়ার মতো কার্যক্রমগুলো পরিচালনা তখনই সম্ভব যখন হচ্ছে যে এনজিওরা আমাদের পাশে এসে দাঁড়াবেন। এখন আমরা বিশাল আয়োজন করলাম, সামগ্রিক আয়োজনের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ অনেক জানেন, কিন্তু তারপরেও তারা সেই কাজটা করছেন। এবং কিছু কিছু জায়গায় ক্যাপিটালিস্ট মনোপলি এত বেশি পরিমাণে স্ট্রং যে গভর্নমেন্ট সেটাকে আসলে মিটিগেট করতে পারে না, কারণ গভর্নমেন্ট এখান থেকে প্রফিট করছে। মনে করেন বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস, গভর্নমেন্ট কি এখান থেকে রেভিনিউ পাচ্ছে না? তো সেই গভর্নমেন্টই যদি হচ্ছে যে আবার বলে যে এই এনার্জি ড্রিঙ্কসে সুগার ছাড়া কিছুই নেই, এটা আপনাকে ধীরে ধীরে ডায়াবেটিক, হাইপারটেনসিভ এবং রেনাল ফেলিউরের দিকে নিয়ে যাচ্ছে, জনগণ কেন শুনবে? তাহলে দেখেন বিষয়টা কিন্তু হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট ইন থেকে আমরা আসলে চাইলেও অনেক কিছু আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা হয়তো জনগণকে মেসেজটা দিতে পারি, কিন্তু জনগণ আমাদের এই মেসেজটা নেবে না। এই মেসেজটা নেবে হচ্ছে তখনই যখন হচ্ছে যে আমাদের এই এনজিও পার্টনার যারা আছেন তারা যখন হচ্ছে যে গ্রাউন্ডে এসে বলবেন। যেহেতু আমরা এই কোম্পানিগুলোকে, মুক্তবাজার অর্থনীতিতে এই কোম্পানিগুলোকে বন্ধ করতে পারছি না, আমরা শুধু হচ্ছে যে জনগণকে সচেতন করার জন্য পাঠ্যপুস্তকে কিছু মেসেজ দিচ্ছি, অথবা বিভিন্ন এসবিসিসি ম্যাটেরিয়াল ডেভেলপ করে তাদেরকে আমরা এইগুলো তাদের বোধগম্যতায় আনার চেষ্টা করছি, কিন্তু তারপরেও না জনগণ আমাদের কথা শুনবে না। কারণ গভর্নমেন্টের এই জায়গাটাতে আসলে একটা দ্বিচারিতার ভূমিকা চলে আসে, এটাকে আসলে সহজে অ্যাভয়েড করার সুযোগ আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থায় নেই। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আসলে হচ্ছে যে এনজিও গুলো। এনজিওরা যখন হচ্ছে যে মানুষের দ্বার প্রান্তে যাবে, ঘরে ঘরে যাবে, তারা যখন হচ্ছে যে বাংলাদেশ সরকারের কার্যক্রমের বাইরেও গিয়ে মানুষকে তাদের জীবন ধারণের জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং তাদের খাবারে পুষ্টির গুণগত মান রক্ষার জন্য কি কি করা উচিত, কি খাওয়া উচিত, কি বর্জন করা উচিত, এটা বলবে, তখন কিন্তু হচ্ছে যে মানুষজন অনেক বেশি ভালোভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমি অনেক ফোরামে এটা শুনেছি যে ট্রান্স ফ্যাট ক্ষতিকর, এনার্জি ড্রিঙ্কস ক্ষতিকর, আপনারা এগুলো বন্ধ করছেন না কেন? আপনারা একটা আইন পাশ করে যদি কৌটার দুধকে বাজারজাত বা উৎপাদনই বন্ধ করে দেন, আমদানি বন্ধ করে দেন, অসুবিধা কোথায়? দেখুন, এই বিষয়টা খুবই কমপ্লেক্স একটা বিষয়। এই বিষয়টার সমাধান আসলে আমাদের হাতে নেই। এককভাবে সরকারের পক্ষে কখনোই আসলে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। যদি আজকে পুরো পৃথিবীতে এমন রিভলিউশন হতো যে কোথাও গুঁড়ো দুধ উৎপাদন করা যাবে না, কৌটার দুধ উৎপাদন করা যাবে না, তাহলে এটা সম্ভব ছিল। মুক্তবাজার অর্থনীতিতে এটা আসলে কখনো সম্ভব হয়ে ওঠে না। তো এই জায়গাতে জিও এনজিও কোলাবোরেশন খুব গুরুত্বপূর্ণ একটা ফলাফল রাখে, এবং দেখা যায় ধীরে ধীরে যখন ডিমান্ডটাকে আমরা কমিয়ে দিতে পারি, তখন কিন্তু এই কোম্পানিগুলো আপনা থেকেই বন্ধ হয়ে যায়, এবং তখন দেখা যায় ধীরে ধীরে হচ্ছে যে একটা প্যারাডাইম শিফট হয়। মানুষজন তখন হচ্ছে হেলদি এবং নিউট্রিশাস ফুডের প্রতি তারা আকৃষ্ট হয়। আপনার ফুড হ্যাবিট যদি হচ্ছে শুরু থেকেই হচ্ছে দুর্বল থাকে, আপনাকে যত ভালো মেসেজ দেওয়া হোক না কেন, আপনি হচ্ছে যে দুর্বল মানে খারাপ খাবারটার দিকে বেশি আকৃষ্ট হবেন। সেক্ষেত্রে এই মেসেজটা রিপিটেডলি আপনাকে দিতে হবে, এবং এই মেসেজটা যাতে আপনার মধ্যে সাস্টেইন করে সেই ব্যবস্থাটা করতে হবে। এটা সরকারের একার পক্ষে কখনো সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অবশ্যই উন্নয়ন সহযোগী যারা আছেন তাদেরকে আমাদের হচ্ছে যে নিজেদের সাথে কোলাবোরেশন করে কাজ করার সুযোগ দিতে হয়, এবং তারা এই কাজটা আমার মনে হয় যথেষ্ট সফলতার সাথে করছেন। আমি বলবো যে সিরাক বাংলাদেশও আসলে এই জায়গায় খুব
চমৎকার ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। বিশেষ করে অ্যাডোলেসেন্ট গ্রুপ অফ পিপলকে নিয়ে আপনারা যে অ্যাক্টিভিটি গুলো করছেন, এগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই যে প্রত্যক্ষভাবে ছেলে মেয়েদেরকে ধরে এনে তাদেরকে হচ্ছে যে পুষ্টি সংক্রান্ত মেসেজ গুলো দেওয়া, তাদেরকে বড় বড় প্ল্যাটফর্মে বড় বড় অফিসারদের সাথে ফ্রন্ট টু ফ্রন্ট বসে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা কিন্তু খুব চমৎকার একটি উদ্যোগ। এটা আসলে খুব প্রশংসার দাবি রাখে এবং অন্যান্য যারা এনজিও আছেন তাদেরকেও আসলে আমি বলবো যে এটা একটা অনুকরণীয় উদ্যোগই বলা যায়। আর একই সাথে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য যে আমাদের কমন নিউট্রিশন প্ল্যাটফর্ম যেটা আমাদের তৈরি করা দরকার, সেটাকে তৈরি করার ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান আছে। কিন্তু এগুলো বিভিন্ন দপ্তরে বিভিন্ন পরিদপ্তরে বিভাজিত হয়ে যাওয়াতে এটা আসলে কমন আর থাকছে না। এটাকে একটা প্ল্যাটফর্মে আনার ব্যাপারে সরকারের অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং এই জন্য আমাদের যে মাল্টি লেভেল মিনিস্ট্রিয়াল মিটিং বলেন, ডিপার্টমেন্টাল মিটিং বলেন, এগুলো আমরা কিন্তু করছি এবং ধীরে ধীরে এই জিনিসগুলোকে একটা সমন্বিত রূপ দেওয়ার চেষ্টা আমাদের রয়েছে এবং আমরা আশা করছি এই নীতিগুলো যখন হচ্ছে যে মাঠ পর্যায়ে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, তখনই আমাদের জনগণের কিছু পরিবর্তন হবে। তারা কিন্তু তখনই হচ্ছে যে নিজেদেরকে আর ঝুঁকিপূর্ণ খাবারের দিকে নিয়ে যাবে না, তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তারা কম ঝুঁকিপূর্ণ খাবারের দিকে বা বেশি পুষ্টিকর খাবারের দিকে তারা আগ্রহী হবে। যেটা পূর্বে একজন বক্তা বলছিলেন যে গ্রামের বাচ্চারা কিন্তু বিভিন্ন কালার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তারা অ্যাভেলেবল পেতে পারে, কিন্তু সেই খাবারটাও কি কতটা নিরাপদ আমরা রাখতে পেরেছি, এটাও আমাদের এখন অ্যাসেসমেন্ট করার বিষয় আছে। তাহলে এই যে কীটনাশকের ব্যবহার, সারের ব্যবহার, এইগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত এখনই নিতে হবে। অথচ এটা যদি আমরা এখন না নিতে পারি এবং আমাদের উন্নয়ন সহযোগীদেরকে নিয়ে এই কাজগুলো যদি আমরা এখন করতে না পারি, অদূর ভবিষ্যতে আমি আপনাদের বলে দিতে পারি যে ডায়ালাইসিস সেন্টারে সিরিয়াল পড়বে হচ্ছে যে 20-25 দিন আগের। আপনি 20 দিন আগে সিরিয়াল দিয়ে রাখবেন আপনার ডায়ালাইসিসের জন্য, এর মাঝে আপনি মারাও যেতে পারেন। আপনি খুব অল্প বয়সে হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনসিভ হয়ে যাবেন এবং আসলে শুধুমাত্র এই ঔষধগুলোর জন্য প্রতি বছর মানুষের আউট অফ পকেট যে এক্সপেন্ডিচার হয় বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশের, সেটা দিয়ে আসলে সরকারের অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব ছিল, অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব ছিল। মানে বলা হয়ে থাকে শুধুমাত্র একটা অ্যান্টি হাইপারটেনসিভ যদি আপনি এই দেশের সকল হাইপারটেনসিভ মানুষকে দিতে চান, হাই ব্লাড প্রেশারের মানুষকে দিতে চান একটা সরকারের পক্ষ থেকে, যে খরচটা হবে সেটা দিয়ে আপনি 2টা পদ্মা সেতু তৈরি করতে পারবেন। পদ্মা সেতুর যে খরচ, সেরকম 2টা পদ্মা সেতু আপনি বছরে তৈরি করতে পারবেন। তাহলে এখন চিন্তা করে দেখেন, অনেকের ডাইভার্সিফিকেশন অফ ডিজিজ আছে, তার একই সাথে ডায়াবেটিস আছে, হাইপারটেনসিভ, আবার রেনাল ফেলিউর আছে, আবার এদিকে হয়তো তার লিভারের প্রবলেম আছে। তাহলে এই জাতীয় রোগীদের এক্সপেন্ডিচারটা আপনি চিন্তা করে দেখেন। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকার এখন থেকেই যথেষ্ট যে উদ্যোগ নিচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু আমি বলবো যে এটা আরো ইম্প্রোভাইজ করার প্রয়োজন আছে এবং এটার ধারাবাহিকতা রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারের ফান্ডিং এর ক্ষেত্রে মাঝে মাঝে কিছু আমরা ইন্টারাপশন দেখতে পাই, কিছু ছেদ পড়ে। ওই সময়গুলোতে এনজিওরা কিন্তু খুব অ্যাক্টিভলি রোল প্লে করেন এবং এই প্রোগ্রামগুলোকে বা এই সচেতনতামূলক প্রোগ্রাম বলেন, পুষ্টি উন্নয়ন প্রোগ্রাম বলেন, কিশোর কিশোরীদের সহ মাতৃপুষ্টি, শিশু পুষ্টির সামগ্রিক কার্যক্রমগুলোর ধারাবাহিকতা রক্ষায় এনজিওদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এমনও দেখা যায় যে কিছু কিছু কার্যক্রম আসলে ডুপ্লিকেশন হচ্ছে, যে একটা জায়গায় এনজিও যারা আছেন
2-3টা এনজিও একই কাজ করছে না, আরেক জায়গায় কোনো কাজই হচ্ছে না। তো সেই ক্ষেত্রেও হচ্ছে যে জাতীয় পুষ্টি সেবার কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, এগুলো আরো পাকাপোক্তভাবে নেওয়া হবে বলে আমরা ধারণা করি বা আমরা আশা রাখি। যেমন নিউট্রিশন ম্যাপিং, যে আমার এই এলাকাতে কতগুলো এনজিও কাজ করছে, তারা তাদের কি কি কার্যক্রম করছে, কার্যক্রমের দ্বৈততা হচ্ছে কিনা, অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে কিনা, অন্য কোনো এলাকা কম গুরুত্ব পাচ্ছে কিনা, সেইগুলোকে সুপারভাইজ করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং এর মাধ্যমে নিউট্রিশন ম্যাপিংটাও আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ এবং জোরালো ভূমিকা রাখলেই পরে হচ্ছে যে আমরা সামগ্রিক পুষ্টি ব্যবস্থাকে আরো উন্নত করতে পারবো বলে আমি মনে করি। এবং এটাই ছিল হচ্ছে যে আমার পক্ষ থেকে সামগ্রিক পর্যালোচনা। পরবর্তী যদি কোনো কোয়ারি আপনাদের কাছ থেকে থাকে আমি চেষ্টা করব সেটাও অ্যান্সার দিতে, না জানলে অবশ্যই জেনে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ কথা। ধন্যবাদ স্যার। তো আমি এই পর্যায়ে আমার সর্বশেষ কোশ্চেনটি নিয়ে চলে যেতে চাচ্ছি তাসনিয়া আপুর কাছে। আপু যেহেতু ফিল্ড পর্যায়ে কিশোর কিশোরীদের সাথে সরাসরি কাজ করে থাকেন, তো আপু আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, গ্রামীণ ও শহর অঞ্চলে পুষ্টি নীতির সমতা আনতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এ ব্যাপারে আপনার কি মতামত? আচ্ছা, থ্যাংক ইউ কথাকে। আসলে আজকে যে কি বলবো, টাইটেলটা, আমাদের যে টক শো টাইটেলটা ছিল, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা টাইটেল ছিল, যে আসলে আমরা ন্যাশনাল পলিসি বা আমাদের নিউট্রিশন যে ন্যাশনাল পলিসিটা আছে সেটা সম্পর্কে আসলে সেটা কিশোর কিশোরীদের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে। সো এটা খুবই আসলে একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ মানে প্রশ্নটা আসলে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে প্রায় 27 জনের মতো আছেন। আপনাদের সবার কাছে প্রশ্ন, অথবা যদি পরেও প্রশ্ন উত্তর দিতে চান করতে পারেন, যে এই যে আমাদের একটা ন্যাশনাল পলিসি আছে, এই পলিসিটা সম্পর্কে আসলে আপনারা যে কিশোর কিশোরীরা আছেন আপনারা কতজন এই ব্যাপারটা সম্পর্কে অবগত? সো জানলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি জানি, না জানলে বলতে পারেন যে না জানি না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অবশ্যই মানে এই লাইভ শোর পর হচ্ছে আমরা আপনাদের সাথে পলিসিটা শেয়ার করে দিব। কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে যে এই পলিসিটা সম্পর্কে আমরা কতজন জানি। যখন আসলে আমরা বিষয়টা সম্পর্কে জানবো না, তখনই আসলে বিশেষ বিশেষ কিছু ঘাটতি দেখা যায় বা আসলে থেকে যায়, যে কাজটা কত দূর হচ্ছে। আর প্রশ্নের জায়গাটা থেকে যদি আসি, যে আমরা যখন কাজ করতে যাই তখন আসলে দেখা যায় যে আমরা মানে জিও এনজিও সাইট থেকে শহর বা গ্রাম অঞ্চলের কিশোর কিশোরীদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়। আসলে পদক্ষেপ নেওয়ার আগে আমি, যেহেতু আমরা একেবারে সময় শেষ দিকে এসেছি, আমি খুব বড় করবো না, 3টা বিষয় আমি ফোকাস করে আমি আলোচনা শেষ করব। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যে ফুড অ্যান্ড নিউট্রিশন পলিসির প্ল্যান অফ অ্যাকশন আছে, সেই প্ল্যান অফ অ্যাকশনের গাইডিং প্রিন্সিপালের একটা প্রিন্সিপাল হচ্ছে ফোকাস অন উইমেন। সো ওই যে একটা মানে একটা ফিমেল নারী হওয়ার আগে আসলে সে প্রথমে যে কিশোর কিশোরী তরুণী, মানে কিশোরী তরুণী এই পর্যায়গুলো দিয়ে কিন্তু যাচ্ছে। ওই জায়গাগুলোতে আসলে আহ যখনই একজন নারীর ব্যাপারটা আসে, তার মানে সে অবশ্যই কিশোরী সময়টাতে পার হয়ে আসছে, এবং নারী হতে হতে তখন দেখা যায় মানে তার ওই যে রিপ্রোডাক্টিভ এইজটাতে যখন সে গিয়ে পৌঁছায় বা সে যখন একজন মা হয়ে যায়, তখন আসলে তার মাথায় অন্যান্য অনেক চিন্তা থাকে। তো তখন দেখা যায় কি যে আমরা আসলে ওইভাবে মায়েদের জন্য প্ল্যানটা খুবই কমায় ফেলি, কিশোর কিশোরীদের প্ল্যানগুলোর উপর বেশি ফোকাস করি। কিন্তু এই মুহূর্তে আসলে যদি দেখেন, আমি যদি মানে আমি নিজের বাসা থেকে যদি চিন্তা করি, আমার মা আসলে কতটুকু সচেতন, কারণ সচেতন বললে আসলে ভুল হবে, অসচেতন তো অবশ্যই না আমাদের মায়েরা, কিন্তু আমাদেরকে নিয়ে একটু বেশি কনসার্ন। মানে চিন্তা করবে যে আমার মেয়েটা আগে একটু খাক, আমার মেয়েটা একটা মাছের পিস নেক বা একটা বড় পিস নেক, মাংসের বড় পিসটা নেক, এরকম অনেক কিছু কিন্তু দেখা যায়। তো ওই যে আমরা যখন কিশোরীকে আসলে এই মানে জাস্টিস, এই ন্যায়ের জায়গাটা যখন বুঝাতে পারবো না, যে না একটা কিশোর বা একটা কিশোরী অথবা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের যেমন ইকুয়াল একটা খাবার বা পুষ্টি কিন্তু শরীরে দরকার, শুধুমাত্র যে আসলে ছোটরাই পাবে বা মা এই জায়গাটা থেকে বাদ পড়ে যাবে, এই জন্য আসলে আমার মনে হয় এই পলিসিতে বা প্ল্যান অফ অ্যাকশনে এই ফোকাস অন উইমেনটাকে খুব অনেক বড় একটা গাইডিং প্রিন্সিপাল দেওয়া হয়েছে।
সো এই জায়গাটাতে আসলে একটা বিষয়, আমাদেরকে এই জায়গাগুলোতে, এই পদক্ষেপের জায়গাগুলোতে যেটা করা যেতে পারে, একটাই পদক্ষেপের জায়গা আমরা হয়তো চিন্তা করতে পারি, যেটা কিছুক্ষণ আগে আসলে সাইফুল ভাই বলছিলেন যে সরকারের জায়গা থেকে বেশ কিছু অডিটিং এর কাজ চলছে, কিন্তু এই অডিটিং এর পাশাপাশি আসলে আমাদের ইভালুয়েশনের জায়গাগুলোতেও হয়তো আমাদের দিক থেকে আসলে ছোট ছোট স্টেপ নেওয়া উচিত। আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কাজটা আদৌ হচ্ছে কিনা, এই প্রিন্সিপালের মানে এই প্ল্যান অফ অ্যাকশনটা কতটুকু হচ্ছে, বা একটা এনজিও আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে এটা ইভালুয়েট করার জন্য, এই বিষয়গুলোতেও হয়তো ফোকাস করা উচিত। আর তৃতীয় বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে মানে আমাদের গ্লোবালি 12টা কমিটমেন্ট কিন্তু নেওয়া হয়েছে, যেটা হচ্ছে নিউট্রিশন ফর গ্রোথের জন্য, যেটা যে আগামীতে হতে যাচ্ছে। ওই 12টা কমিটমেন্টের মধ্যে দেখা গিয়েছে যে গ্লোবাল কমিটমেন্ট যেহেতু, এবং বাংলাদেশি মনে হয় লাস্ট 2021 সালে টোকিও কমিটমেন্টে 12টা কমিটমেন্ট, এবং বাংলাদেশই হচ্ছে হাইয়েস্ট মানে কমিউনিটি টেকেন কান্ট্রি। ওইখানে অন্যান্য কান্ট্রিগুলো এর থেকেও কম কমিটমেন্ট নিয়েছে, যেখানে বাংলাদেশ কমিটমেন্ট নিয়েছে, এবং খুব চমৎকার কিছু আসলে পজিটিভ রেজাল্ট উঠে এসেছে, কিন্তু কিছু নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ মানে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা এখনো অনেক দূর রয়ে গেছে। এই জায়গাগুলোতে আসলে হয়তো আমাদেরকে আরেকটু বেশি কাজ করতে হবে। স্পেশালি হচ্ছে যখন একজন নিউট্রিশনের জায়গাটা যখন যাই, তখন আসলে একটা এডোলেসেন্টের যখন আসলে চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, সে তার এই অল্প বয়সে বিয়ের কারণে কিন্তু প্রথমত সে তার বাসা থেকে তো দূরে যাচ্ছে, তার একটা মেন্টাল প্রেশার থাকে। এই যে এক বাসা থেকে আরেক বাসায় চেঞ্জ হওয়া, এখানেও আহ মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সাথে সাথে একটু নিউট্রিশনের ঘাটতি, অসমতাটা দেখা যাচ্ছে। তো ওই যে ওই বাসায় গিয়ে আসলে আমি কি এই খাবারটা চাবো কি না, বা আসলে ওই বাসার মানুষজন কিন্তু আমাকে মানে ওই চাইল্ডটাকে, যার চাইল্ড ম্যারেজ হচ্ছে, তাকে বুঝতে কিন্তু একটু সময় লাগছে। এই মানে দোটানার মধ্যে না আসলে দিন শেষে ওই কিশোরীটা আসলে সব দিক থেকে বঞ্চিত হয়। আর যেহেতু আসলে প্রথমেই কথা আপনি বলছিলেন যে আমরা 16 ডেজ অফ অ্যাক্টিভিজম অর্থাৎ নারীর প্রতি সমতার কথা বলছি, সো এই সমতার জায়গা থেকে যদি বলি, আসলে আমাদের সবারই এই মুহূর্তে কিশোর কিশোরী প্রত্যেককে সমানভাবে পুষ্টি সমতাটা নিশ্চিত করাও খুবই জরুরি। কারণ যতক্ষণ আসলে এই সমতাটা না আসবে, সহিংসতা চলবে। সহিংসতা মানে যে আসলে শুধু শারীরিক বা মানসিক হবে তাও না, আমার ঘর থেকে সহিংসতা হতে পারে, আমার সাথে সমতা হচ্ছে না, আমাকে আমার ভাইকে যে খাবারটা দেওয়া হচ্ছে আমাকে সেই খাবারটা, এটাও কিন্তু একটা অসমতা। এই অসমতাটাও যখন আসলে পুষ্টির দিক থেকে হবে, ততক্ষণ এই ধরনের ছোট ছোট সহিংসতা মানে থেকেই যাবে আমাদের সমাজে। সো এই ধরনের মানে এই সহিংসতাগুলো দূর করার জন্য, আমাদের সমতার জন্য, আমাদের পুষ্টির বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য আসলে আমাদের কিছু এরকম ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে যেটা হচ্ছে যে আমাদের যে 12 কমিটমেন্ট আছে, গ্লোবাল কমিটমেন্ট, সো ওই কমিটমেন্ট গুলোর দিকে আসলে আমাদেরকে একটু ফোকাস করা উচিত। তাহলে হয়তো মানে কমিটমেন্ট যেহেতু করাই আছে, আমাদের গোল অলরেডি সেট করাই আছে, সো আমাদেরকে আসলে শুধু সামনে তাকায় কাজটা করতে হবে। আর লাস্ট যে বিষয়টা আমি বলবো যে আমাদের দেশে আসলে খাবারের কিন্তু কোনো ঘাটতি নেই, এটা এটা আমাদেরকে মানতেই হবে। প্রবলেমটা হচ্ছে আসলে দামে। সো এত পরিমাণে আসলে দামের মানে দাম থাকলে আমরা আসলে কখনোই দিন শেষে আহ ওই খাবারের ঘাটতিটা কখনো পূরণ করা সম্ভব হবে না। তো আমার মনে হয় সরকারের দিক থেকে এই বিষয়টাকে একটু খুব বেশি নজর দিতে হবে, সিন্ডিকেট গুলাকে একটু ভাঙতে হবে। এই ব্যাপারটাতে আমাদের পুষ্টির ব্যাপারটাতে আসলে মানে একেবারে সবচেয়ে নিম্ন লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই যেন সমতাটা, আসলে খাবারের পুষ্টি সমতাটা পেতে পারে, এই জায়গাগুলোতে আমাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে। তাহলে হয়তো আসলে আমরা খুব শীঘ্রই, আমরা যে আজকে এই পলিসির ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, পলিসির তখনই ইমপ্লিমেন্ট সম্ভব হবে যখন আসলে আমরা নিজেরা এক ধাপ এগিয়ে যাব। সো আমি আসলে আর একটু বলবো না, তবে আমি ধন্যবাদ জানাচ্ছি কথাকে সাইফুল ভাইকে, এবং আমাদের সাথে রবিউল ছিল, খুব সুন্দর করে আমাদের সাথে আলোচনাগুলো তুলে ধরেছেন। এবং আমি আসলে একই সাথে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আসলে এরকম একটা স্পেসে মানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ তাসনিয়া আপু। আজকের এই টক শোর কথোপকথনের মাধ্যমে আমরা বেশ কিছু দিক নির্দেশনা পেয়েছি। অনলাইনে যুক্ত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং আপনারা এত ধৈর্য ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ। সেই সঙ্গে টক শোর পরবর্তী আলোচ্য বিষয় আমরা কোনটির উপর রাখতে পারি সেটি আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।